নমস্কার, এডুকেশন গভর্নমেন্ট বাংলায় সকলকে স্বাগত। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছে। আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, রিসেন্টলি কিন্তু দিল্লির যে চিফ মিনিস্টার অরবিন্দ কেজরিওয়াল তিনি কিন্তু রেজিগনেশন দিয়েছেন এবং তার জায়গায় তারই দলের একজন সহযোদ্ধা তিনি হচ্ছেন আতিশি। তিনি কিন্তু সেই পদের জন্য শপথ গ্রহণ করলেন এবং সেই শপথ গ্রহণ কিন্তু গত শনিবারে তিনি সম্পন্ন করলেন এবং তার নতুন সরকারের টার্ম শুরু হলো। যদিও এই সরকারের যে আপকামিং যে টার্ম রয়েছে সেটা বলা হচ্ছে যে দিল্লির যে ইলেকশন সেটা আগামী বছর ফেব্রুয়ারি মাসেই হওয়ার কথা, অর্থাৎ 5 মাসের যে টার্ম সেই টার্মের দায়িত্ব কিন্তু আতিশি নিচ্ছেন। তো এখন অনেকেরই বক্তব্য রয়েছে আতিশি মুখ্যমন্ত্রী হলেও, চিফ মিনিস্টার হলেও কিন্তু সেখানে অরবিন্দ কেজরিওয়ালই পেছন থেকে কাঠি ঘোরাবে, অর্থাৎ মূল দায়িত্ব অরবিন্দ কেজরিওয়ালই পালন করবে, সেখানে শুধু ফেস থাকবে আতিশি। অনেকটা সেই সময় মনমোহন সিং যখন সোনিয়া গান্ধীর নেতৃত্বে দেশে প্রধানমন্ত্রীর পদ সামলিয়েছিল, অর্থাৎ সোনিয়া গান্ধীর নির্দেশে যা কাজ করার প্রধানমন্ত্রী করেছিলেন, সেরকমটাই অনেকটা আতিশি কিন্তু রোল এখানে মেটাবে, মানে রোল পালন করবেন বলতে পারো। তো এখানেই বলা হচ্ছে, দেখো, আতিশি বিকামস দিল্লির থার্ড ওম্যান চিফ মিনিস্টার। দিল্লিতে এই পর্যন্ত যত মুখ্যমন্ত্রী রয়েছিল, এতদিন পর্যন্ত হয়েছে মুখ্যমন্ত্রী পদে আসীন ছিলেন, তার মধ্যে যে মহিলা পদে ছিলেন 3 জন এবং তার মধ্যে তৃতীয় নাম্বার মহিলা চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী হচ্ছেন আতিশি। 17 ইন দি ইন্ডিয়ান হিস্টোরি এবং 17তম ভারতের ইতিহাসে 17তম মহিলা মুখ্যমন্ত্রী, মানে সমগ্র ভারতবর্ষে তিনি হচ্ছেন 17তম মুখ্যমন্ত্রী। বর্তমান কন্টিনিউ বলতে পারো, যা দায়িত্বে রয়েছেন ওয়েস্ট বেঙ্গলে একজন রয়েছেন মমতা ব্যানার্জি এবং দিল্লিতে এখন দায়িত্ব নিলেন আতিশি। তো অ্যাজ দিল্লির থার্ড ওম্যান চিফ মিনিস্টার, MS Atishi follows the footstep of BJP's সুষমা স্বরাজ and কংগ্রেস শীলা দীক্ষিত। তো এর পূর্বে দিল্লিতে মুখ্যমন্ত্রী পদে সুষমা স্বরাজ ছিলেন, যিনি বিজেপির নেত্রী ছিলেন, এবং কংগ্রেসের শীলা দীক্ষিত তিনিও কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী পদে সেখানে ছিলেন। এবং তার পরবর্তীতে এখন কিন্তু আপ সরকারের লাস্ট টার্মের, অর্থাৎ এই যে বছর শেষের দিকে বলতে গেলে, এবং আগামী বছর যেটা বললাম ফেব্রুয়ারি মাসে ইলেকশন দিল্লিতে হতে চলেছে, তো সেই সময়কাল পর্যন্ত আতিশি কিন্তু আপাতত দায়িত্বে রয়েছেন। কারণ লিকার কেসে অরবিন্দ কেজরিওয়ালকে কিন্তু সিবিআই গ্রেপ্তার করেছিল, ইডি গ্রেপ্তার করেছিল স্ক্যামের জন্য, আর্থিক দুর্নীতির জন্য, এবং তার পরবর্তীতে তাকে যে ট্রায়াল এখনো চলছে এবং সেখানকার যে সুপ্রিম কোর্ট রয়েছে তারা কিন্তু তাকে জামিন দিয়েছে কেজরিওয়ালকে। কিন্তু তারপরেও কিন্তু এসে তিনি বলেছেন যে তিনি তার মুখ্যমন্ত্রী পদ থেকে চলে যাচ্ছেন এবং তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে রেজিগনেশন দিচ্ছেন এবং জনতার কাছে রায় দেওয়ার জন্য, জনতাকে রায় দেওয়ার ক্ষমতা দিয়েছেন যে পরবর্তী যে ইলেকশন হতে চলেছে সেখানে যদি অরবিন্দ কেজরিওয়ালকে বিপুল ভোটে জয়যুক্ত করে নিয়ে আসে তাহলে তারা প্রমাণ করে দেবে যে অরবিন্দ কেজরিওয়াল নির্দোষ। এটা তার মুখের কথা। আর বাস্তব কথা হচ্ছে সুপ্রিম কোর্ট অনেকগুলো বিধিনিষেধ তার উপরে লাগিয়েছিল। কিরকম কি, তিনি কোনো সিএম যে অফিস রয়েছে সেখানে যেতে পারবেন না, এবং যদি সে চিফ মিনিস্টার অফিসে যেতে চায় তো অবশ্যই লেফটেন্যান্ট গভর্নমেন্টের মানে এলজির নির্দেশ ছাড়া সে যেতে পারবেন এবং কোন রকম অফিসিয়াল কাগজে কিন্তু তিনি সিগনেচারও করতে পারবেন। তো সেখানে দেখা যায় যে তিনি কোন রকম দায়িত্ব, কোন রকম যে সিদ্ধান্ত সরকারের পক্ষে সেটাও কিন্তু নিতে পারবেন না। তো সেক্ষেত্রে তিনি হিসাব বিচার করে দেখেছেন যে তার মুখ্যমন্ত্রী পদে থাকাও যা, না থাকাও তা। তো সেজন্যই তিনি একজন ক্ষমতাশীল একজন মুখ্যমন্ত্রীকে আসীন করলেন, যাতে করে তার উপরে তিনি তার বিচার ব্যবস্থা তিনি কিন্তু সেই সমস্ত সরকারকে কন্ট্রোল করবে এবং আতিশি বলতে পারো শুধু ফেস থাকবে, এটাই কিন্তু বলা হচ্ছে। আপ লিডার আতিশি, যাই হোক, আপাতত আতিশি কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী, ঠিক আছে। শনিবার দিন সেপ্টেম্বরের 21 তারিখ শপথ গ্রহণ করেছে তৃতীয় মহিলা চিফ মিনিস্টার হিসাবে এবং সব থেকে ইয়াংগেস্ট মহিলা মুখ্যমন্ত্রী ন্যাশনাল ক্যাপিটালের। She also became the 17th woman hold the post of chief minister in independence India এবং স্বাধীন ভারতের 17তম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবেও কিন্তু তিনি এই পদে আসীন হলেন। এবং সিনিয়র আপ লিডার however will have a brief tenure in office as assembly election in the national capital during February, যেটা বললাম ফেব্রুয়ারিতে ইলেকশন হতে চলেছে। এখন পরবর্তীতে দেখার কথা যে নতুন যে সরকার গঠন করবে তখনও কি এই আতিশিকেই দায়িত্ব দেওয়া হয়, চিফ মিনিস্টার পদে বসানো হয়, নাকি অন্য কাউকে সামনে নিয়ে আসা হয়। যদিও অরবিন্দ কেজরিওয়াল কিন্তু চাইলেও যতদিন না তিনি সেই কেস থেকে পুরোপুরি ক্লিন চিট পান, মানে তিনি যদি যতদিন না বেকসুর খালাস হন, কোন রকম অ্যালিগেশন তার উপরে যতদিন না থাকবে, যতদিন ক্লিয়ারেন্স না থাকবে,
ততদিন কিন্তু তিনি মুখ্যমন্ত্রী কোনো রকম অফিসিয়াল কাজ করতে পারবেন না। তো সেখানে দেখা যাবে যে নতুন সরকার আসা পর্যন্ত যদি তিনি নিজেকে পরিষ্কার প্রমাণ না করেন, নির্দোষ প্রমাণ না করতে পারেন, তাহলে পরবর্তী টার্মেও আশা করা যায় যে আতিশি থাকবে মুখ্যমন্ত্রী এবং তার পেছনে মূল উপদেষ্টা হিসাবে এবং বলতে পারো মূল মাথা হিসাবে অরবিন্দ কেজরিওয়ালই কাজ করবে। At first time legislator MS Atishi is a key face of the party of manage the AAP operation during Arvind Kejriwal's time in Tihar jail connection with the excise policy case। অর্থাৎ গত লোকসভা ইলেকশন চলাকালীন তার পূর্বেই কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকে এই লিকার কেসে গ্রেপ্তার করেছিল সিবিআই। যদিও পরবর্তী সময়ে ইলেকশনের প্রচারের জন্য তাকে বেল দেওয়া হয়েছিল, ইন্টারিম বেল, কিন্তু তার পূর্বে যতগুলো ইলেকশনের বিভিন্ন শিফটে হয়েছিল, তো প্রথম দ্বিতীয় যে সব শিফটগুলো হয়েছিল সেই সব কিন্তু আতিশি মূল ভূমিকা পালন করেছিল দলের হয়ে। তো তিনি কিন্তু আপ পার্টিটাকে সেই সময় ম্যানেজ করেছিল এবং তারপরে অরবিন্দ কেজরিওয়াল এসেছিল, কিন্তু তাও মূল কিন্তু দায়িত্ব তার কাছেই ছিল, আতিশির কাছেই ছিল। এবং কালকাজি এমএলএ, এই যে আতিশি, তিনি কিন্তু কালকাজির এমএলএ, was proposed by Mr. কেজরিওয়ালের দ্বারাই কিন্তু প্রপোজ করা হয়েছে তার নাম, who tenders his resignation as chief minister for the top পোস্টের জন্য। as Delhi's third woman chief minister, Miss Atishi follows to the footstep of the BJP সুষমা স্বরাজ and Congress শিলা দীক্ষিত। এটা বললাম, কংগ্রেস শিলা দীক্ষিত এবং সুষমা স্বরাজের পরে কিন্তু তাকে পদে বসানো হলো। যদিও এর পূর্বে যেই মাত্র কেজরিওয়াল রেজিগনেশনের কথা বলেছিল, সেই সময় অনেক কথাই উঠে আসছিল যে কেজরিওয়ালের ওয়াইফ এই পদে বসানোর সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু দেখা গেছে যে না, পরবর্তীতে তিনি কিন্তু এই কালকাজির এমএলএ আতিশিকে কিন্তু মুখ্যমন্ত্রী পদের জন্য সিলেক্ট করলো। 43 বছর বয়সী এই দিল্লির ইয়াংগেস্ট ওম্যান চিফ মিনিস্টার তিনি, এবং দীক্ষিত যিনি ছিলেন এর পূর্বে তিনি ছিলেন 60 বছরের এবং স্বরাজ ছিলেন 46 বছর বয়সী। She is only the second woman chief minister in the country at present alongside the West Bengal মমতা ব্যানার্জির সাথে সাথে তিনি কিন্তু বর্তমান সময়ে দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন ভারতের। এবং সুচেতা কৃপালিনীকে যে তোমরা জানবে যে সুচেতা কৃপালিনী হচ্ছে কিন্তু ভারতের সর্বপ্রথম মহিলা চিফ মিনিস্টার। এটা কিন্তু বিভিন্ন এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকেও গুরুত্বপূর্ণ। তো সুচেতা কৃপালিনী হচ্ছে প্রথম আমাদের স্বাধীন ভারতের মহিলা চিফ মিনিস্টার, যিনি 1963 টু 1967 পর্যন্ত উত্তরপ্রদেশের সরকারের চালিয়েছিলেন, ঠিক আছে, কংগ্রেসের সাইড থেকে। তো কংগ্রেসের সরকার ছিলেন তিনি। আর আতিশি 2013-তে কিন্তু তিনি এই আপ দলের যুক্ত হয়েছিলেন। যদিও 2014-তে যে ইলেকশন হয়েছিল সেখানে এই আপ এবং কংগ্রেস জোটবদ্ধভাবে সরকার গঠন করেছিল 2014-তে, সেই সময় আতিশি ইলেকশনে লড়েনি। সেই সময় তিনি বলতে পারো উপদেষ্টা হিসাবে কাজ করেছিল সেই দলে। এবং 2014-তে যখন তারা জোটবদ্ধ সরকার গঠন করে, সেখানে 49 দিনের মাথায় সরকার ভেঙে যায় এবং যে কেজরিওয়াল কিন্তু সেই মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু রেজিগনেশন দেন এবং পরবর্তীতে আবারও ইলেকশনের মাধ্যমে তাকে 2015-তেই মুখ্যমন্ত্রী পদে সেখানকার জনগণ নিয়ে আসে। এবং সেই সময় তিনি ইলেকশনে না লড়লেও 2019-এ কিন্তু তিনি ফার্স্ট লোকসভা ইলেকশন লড়েন, সেখানে গৌতম গম্ভীরের এগেনস্টে লড়েন, কিন্তু তিনি কিন্তু প্রায় 4.5 লাখ ভোটে পরাজিত হন গৌতম গম্ভীরের কাছে। এবং দেখা যায় পরবর্তীতে 2020 তিনি সেখানকার স্টেট অ্যাসেম্বলির পদে ইলেকশনে লড়েন এবং সেখানে বিজেপির প্রার্থী হচ্ছে ধরমবীর সিং, যিনি তাকে কিন্তু প্রায় 11,000 ভোটে হারান, ঠিক আছে। এবং তারপরেই তাকে মন্ত্রী পদে আসীন করা হয় এবং তারপরে তাকে কিন্তু মিনিস্ট্রি পদেও নেওয়া হয়। সেখানে বলতে পারো হেলথ মিনিস্টার, শিক্ষা ক্ষেত্রে তার অবদান, ভারতের যে দিল্লির গভর্নমেন্টের যে শিক্ষা ক্ষেত্রে তিনি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, ঠিক আছে। তো দেখো এখানে 2022-23-এ চেয়ারম্যান অফ দি পাবলিক অ্যাকাউন্ট কমিটি তিনি ছিলেন এবং অন্যান্য আরো কমিটিতে তিনি যুক্ত হয়েছিলেন, ঠিক আছে। এবং যার মধ্যে ওমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার, মিনিস্টার ওয়েলফেয়ার এবং এডুকেশন মিনিস্ট্রিতেও তিনি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সেই সময়। এবং বর্তমান সময়ে কেজরিওয়াল যেহেতু লিকার কেসে তাকে অভিযুক্ত করা হয়েছে এবং তার ট্রায়াল চলছে, তিনি বেল নিয়েছেন, কিন্তু তিনি কিন্তু নির্দোষ প্রমাণিত হননি। সেই কারণে কিন্তু তাকে কেজরিওয়াল তার জায়গায় বসালেন সরকারকে আপাতত চালনা করার জন্য। তো এই হচ্ছে ব্যাপার। এবং সেই সময় মনীষ সিসোদিয়া এবং হেলথ মিনিস্টার সত্যেন্দ্র যে জৈন রয়েছে তারাও কিন্তু
রিজাইন দিয়েছেন এবং তারাও বিভিন্ন কেসে কিন্তু বর্তমানে জড়িত। সে কারণে এখন কিন্তু মূল দায়িত্ব কিন্তু এই আতিশির, ঠিক আছে। তো দিল্লির গট নিউ মনমোহন সিং, এটা কে বলছে? বিজেপি বলেছে আতিশিকে যে আতিশি যখন শপথ গ্রহণ করেছে তার থার্ড ওম্যান সিএম ন্যাশনাল ক্যাপিটালে, তার পরবর্তীতে কিন্তু মনমোহন সিং এর মতন তিনি ভূমিকা পালন করবেন, এটাই কিন্তু বিজেপির তরফ থেকে বলছে যে তিনি কাঠপুতলি। বলতে বিজেপির তরফ থেকে বলছে, মনমোহন সিং এর কথা বলছে কেন? যে মনমোহন সিং কিন্তু নিজে কখনোই প্রধানমন্ত্রী হিসেবে ডিসিশন নিতে পারতো না দেশের হয়ে, সবসময় সোনিয়া গান্ধী কোন ডিসিশন নিত এবং তার হয়ে কাঠপুতলি সরকার বলা হচ্ছিল যে সেই সময়। কিন্তু তোমরা শুনতে পারবে যে মনমোহন সিং এর সরকার কাঠপুতুলের সরকার। তো এরকমটাই হতে চলেছে দিল্লির বর্তমান সরকার, যে 5 মাস চলবে আপাতত যে সরকার, তো এটাই কিন্তু বর্তমান বিজেপি বলছে। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক পরবর্তীতে যে ইলেকশন হতে চলেছে, আপকামিং ইলেকশনে কি হয়, কোন দল জেতে এবং কে মুখ্যমন্ত্রী পদে আসীন হয়। যদি আপ জেতে তাহলে কি আতিশি থাকবে নাকি অন্য কেউ মুখ আসবে? যদি তার পূর্বে কেজরিওয়াল নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারে তাহলে কেজরিওয়াল আবারও কিন্তু মুখ্যমন্ত্রী পদে বসবে, এটা একদম নিশ্চিত। আর যদি নিজেকে ক্লিয়ারেন্স করতে না পারে, নির্দোষ প্রমাণ করতে না পারে, তাহলে হয়তো আতিশি বা অন্য কেউ কাউকে মুখ্যমন্ত্রী পদে বসানো হবে। তো এরকমই, এটাই ছিল ইনফরমেশন। তো এরকমই ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, পাশে দেওয়া বেল আইকনে অল নোটিফিকেশনে ক্লিক করতে পারো, যাতে আপকামিং সকল ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, যাতে তারাও এই রকম ইনফরমেটিভ ভিডিওর সাথে অবগত হতে পারে। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবে। চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।